ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দশম শ্রেণীর একটি অধ্যায়। দশম শ্রেণীর অধ্যায় বংশগতি এবং বিষয় হচ্ছে বংশগতির নানান উপাদান সম্পর্কে ধারণা। তাহলে বংশগতি বিষয়বস্তুটি জানতে গেলে বংশ কী সেটা সম্পর্কে আমাদের প্রথমে একটা ধারণা সৃষ্টি করতে হবে। বংশ বলতে বোঝায় কোনো পিতামাতা থেকে সৃষ্ট সন্তান সন্ততি ও তাদের থেকে সৃষ্ট সন্তান সন্ততি এবং এইভাবে ক্রমাগত সৃষ্ট সন্তান সন্ততি, এই সবার মধ্যে ওই পিতামাতার বৈশিষ্ট্য বজায় থাকছে। এই রকম পিতামাতা, সন্তান সন্ততি, নাতি নাতনি সহ সমগ্র পরিবারকে বলা হচ্ছে বংশ, যাদের মধ্যে ওই প্রথমের পিতামাতার বৈশিষ্ট্য বজায় রয়েছে। অর্থাৎ সাধারণ কথায় বলতে পারি, পরস্পর রক্তের সম্পর্কযুক্ত একই পরিবারের সকল সদস্যদের একত্রে বংশ বলা যায়। মনে করো একটি কালো এবং একটি সাদা খরগোশ, একটি স্ত্রী এবং একটি পুরুষ, এই রকম কোনো খরগোশ, একজোড়া খরগোশ থেকে বিভিন্ন রকমের কালো এবং সাদা খরগোশ সৃষ্টি হলো এবং তারা ক্রমাগত আরও বিভিন্ন রকম ধরনের কালো এবং সাদা বর্ণের খরগোশ সৃষ্টি করলো। তাহলে ওই প্রথমকার কালো ও সাদা পিতামাতা খরগোশ থেকে সৃষ্ট প্রায় একই রকম বৈশিষ্ট্যযুক্ত আরও বিভিন্ন রকমের কালো ও সাদা খরগোশ যে সংগঠনটি তৈরি করছে, যে পরিবারটি তৈরি করছে, সেইটা হচ্ছে একটি বংশ। অর্থাৎ এই বংশের মধ্যে ক্রমাগত পিতামাতা থেকে সন্তান সন্ততি অর্থাৎ ছেলে মেয়ে এবং তার থেকে আরও সন্তান সন্ততি অর্থাৎ ওই পিতামাতার নাতি নাতনি, এরকমভাবে ক্রমাগত আরও সন্তান সন্ততি উৎপন্ন হতে থাকলো, যাদের মধ্যে ওই প্রথমকার পিতামাতার বৈশিষ্ট্য অর্থাৎ সাদা ও কালো বর্ণ কোনো না কোনোভাবে থাকলো। তখন এই একই রকম বৈশিষ্ট্যযুক্ত সমগ্র পরিবারটাকে বলা হবে একটি বংশ। এইবার আমাদের বুঝতে হবে বংশগতি কী। বংশগতি অর্থাৎ হচ্ছে বংশের গতি। বংশের গতি বলতে কী বোঝাচ্ছে? মনে করো প্রথমে ওই যে পিতামাতা, তার যে বৈশিষ্ট্য সেটা সে তার সন্তান সন্ততির মধ্যে পাঠাচ্ছে। সেই সন্তান সন্ততির থেকে ওই পিতামাতার বৈশিষ্ট্য ক্রমাগত তার সন্তান সন্ততির মধ্যে আসছে। অর্থাৎ ওই প্রথমকার পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততির মাধ্যমে, তার নাতি নাতনির মাধ্যমে ক্রমাগত ক্রমাগত পরবর্তী স্তরের বংশধরদের মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ ওই পিতামাতা, ওই প্রথমকার পিতামাতা তার বৈশিষ্ট্যকে ক্রমাগত তার বংশধরদের মধ্যে পাঠানোর মাধ্যমে নিজের বংশের যে অস্তিত্ব সেটাকে টিকিয়ে রাখছে। অর্থাৎ প্রথম যে পিতামাতা রয়েছে তারা ক্রমাগত নিজেদের বৈশিষ্ট্যকে পরবর্তী বংশধরদের মধ্যে পাঠিয়ে নিজের বংশের অস্তিত্বকে বজায় রাখছে। এই প্রত্যেক স্তরে বংশধরদের মধ্যে বৈশিষ্ট্য পাঠানোকে বলা হচ্ছে বংশগতি। প্রত্যেক স্তরে, ভালো করে বোঝো, প্রত্যেক স্তরে পিতামাতা থেকে বৈশিষ্ট্য পরবর্তী বংশধরদের মধ্যে ক্রমাগত পাঠানোর প্রক্রিয়াকেই বলছে বংশগতি অর্থাৎ বংশের গতি। অর্থাৎ বৈশিষ্ট্যগুলো, পিতামাতা বৈশিষ্ট্যগুলো ক্রমাগত এক বংশধর থেকে পরবর্তী বংশধর, পরবর্তী বংশধর থেকে তার পরবর্তী বংশধর, এই ব্যাপারটিকেই বলা হচ্ছে বংশগতি। অর্থাৎ জীব তার নিজের বৈশিষ্ট্য তার পুত্রকন্যা ও তার নাতি নাতনির মধ্যে পাঠানোর মাধ্যমে বংশের গতি বজায় রাখছে। এই বিষয়বস্তুটি হচ্ছে বংশগতি। আশা করি বংশ এবং বংশগতি সম্পর্কে একটি সাধারণ ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়েছে। আমি এখানে বংশগতি ব্যাপারটিকে বোঝানোর জন্য কিছু উদাহরণ দিচ্ছি। আমরা আমাদের পরিবারগুলোকে বংশগতি হিসাবে, বংশ হিসাবে ধরতে পারি। তো আমি এখানে কিছু প্রাণীদের সম্পর্কে বলছি, যেমন মনুষ্য বংশ বলতে মানুষের বংশ। এখানে কি করছে? প্রতিটা ধাপে মানুষ
পরবর্তী বংশধরদের মধ্যে মানুষের যে বৈশিষ্ট্য সেটা পাঠানোর মাধ্যমে, নতুন মানুষ সৃষ্টি করার মাধ্যমে মনুষ্য বংশটাকে টিকিয়ে রাখছে। যেমন হচ্ছে ধরো কুকুরের বংশ, এক্ষেত্রে কী করছে, প্রত্যেকটা কুকুর নতুন সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে তার মধ্যেকার বৈশিষ্ট্যটাকে টিকিয়ে রাখছে। তেমনি পাখির বংশ বলতে পারো, যেমন হচ্ছে ধরো পায়রার ক্ষেত্রে কী করছে, পায়রাও একইভাবে নিজেদের আরও সন্তান মানে পায়রার বাচ্চা উৎপাদনের মাধ্যমে পায়রা কী করছে, ক্রমাগত তার নিজেদের যে বৈশিষ্ট্য সেটা ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছে, টিকিয়ে রাখছে। অর্থাৎ বংশগতির মানে কোনো এক প্রকার জীব তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তার মধ্যেকার বৈশিষ্ট্যকে তার পরবর্তী বংশধরের মধ্যে পাঠাচ্ছে। এই ব্যাপারটাই হচ্ছে বংশগতি। এইবার আমরা আলোচনা করব ভেদ বা প্রকরণ কি। ভেদ বা প্রকরণ, ভেদ বলতে বিভেদ, ঠিক আছে, ভেদ বা প্রকরণ বলতে বিভেদ বা বিভিন্নতা। এই যে আমি প্রথম থেকে বলছিলাম যে একটি পিতামাতার অনেকগুলি সন্তান সৃষ্টি হলো, তো এখানে তোমরা লক্ষ্য করে, যে কোনো ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখবে যে কোনো একটি পরিবারে একটি পিতামাতা থেকে যে সন্তানরা সৃষ্টি হচ্ছে, একাধিক যে সন্তান সৃষ্টি হচ্ছে, সেই সন্তানগুলো কখনোই একে অপরের মতো দেখতে হয় না। কিছু কিছু ক্ষেত্রে এই সন্তানগুলো যমজ হলেও তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য দেখতে পাবে। এই পার্থক্যটাকেই বলা হচ্ছে ভেদ বা প্রকরণ, অর্থাৎ বিভিন্নতা। একই পরিবারের একই পিতামাতার একাধিক সন্তানের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় সেইটাকেই বলছে ভেদ বা প্রকরণ। প্রথমত, সেই সন্তানরা তার মা বাবার মতো হুবহু দেখতে কখনোই হয় না, এবং দ্বিতীয়ত ওই মা বাবা থেকে সৃষ্ট এই সন্তান সন্ততিগুলোও কিন্তু কখনোই একে অপরের সঙ্গে একই রকম দেখতে হয় না। হ্যাঁ, তাদের মধ্যে অবশ্যই মিল থাকে, বিভিন্ন বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে, পিতামাতার বৈশিষ্ট্যগুলোও কিন্তু সেই সন্তানগুলোর মধ্যে অবস্থান করবে, কম বেশি পরিমাণে অবস্থান করবে। পিতামাতার বিভিন্ন বৈশিষ্ট্য কম বেশি পরিমাণে বিভিন্ন সন্তান সন্ততির মধ্যে অবস্থান করলেও কখনোই কিন্তু এই উৎপন্ন সন্তান সন্ততিগুলি কখনোই একে অপরের মতো দেখতে হয় না, হুবহু একে অপরের মতো দেখতে হয় না, বা হুবহু তার পিতামাতার মতো দেখতে হয় না। এই বিষয়টিকেই বলা হচ্ছে ভেদ বা প্রকরণ। কেন হচ্ছে ভেদ বা প্রকরণ? সাধারণত তিনটি কারণের জন্য ভেদ বা প্রকরণ হতে পারে। তোমরা আগের অধ্যায়ে পড়েছো, কোষ বিভাজন পড়েছো, সেখানে ক্রসিং ওভার ব্যাপারটি পড়েছো। এই ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। আবার মিউটেশন বলে একটি ব্যাপার আছে, যার ফলেও জিনের পুনঃসংযুক্তি ঘটে। মিউটেশন কি সেটা পরে আসছি। তো ক্রসিং ওভার বা মিউটেশনের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। জিন যেটা আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যকে বহন করে, তার পুনঃসংযুক্তির ফলে এই বৈশিষ্ট্যগুলোর কিছুটা পরিবর্তন হয়। অর্থাৎ পিতামাতা থেকে আমাদের দেহে যে বৈশিষ্ট্যগুলো আসছে সেটা মিউটেশন কিংবা ক্রসিং ওভারের ফলে কিছুটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এছাড়াও আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাবের ফলেও কিন্তু আমাদের মধ্যে এই ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়। অর্থাৎ তিনটি কারণের জন্য ভেদ বা প্রকরণ সৃষ্টি হচ্ছে। এক, ক্রসিং ওভার, দ্বিতীয়ত মিউটেশন, তৃতীয়ত হচ্ছে পরিবেশের প্রভাব। এই তিনটি কারণের জন্য আমাদের জিনের পুনঃসংযুক্তি ঘটছে, যার ফলে আমাদের মধ্যে মানে প্রত্যেক পিতামাতার থেকে উৎপন্ন সন্তান সন্ততি বা নাতি নাতনিদের মধ্যে তাদের বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, কিন্তু সেটা কিছুটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়টি হচ্ছে ভেদ বা প্রকরণ। এইবার বলছি বংশগতির সঙ্গে এই ভেদ বা প্রকরণের সম্পর্ক কী। দেখো, বংশগতির মাধ্যমে জীব তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখছে, এবং ভেদ বা প্রকরণের মাধ্যমে কি করছে, জীবের মধ্যে বিভিন্নতা বা বহুরূপতা আসছে। এর ফলে কিছু ভেদ বা প্রকরণ যেটা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশি শক্ত সামর্থ্য, তারা কিন্তু পরিবেশে সহজে বেঁচে থাকে,
এবং যারা পরিবেশের যে ভেদ বা প্রকরণগুলি পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে না, তারা পৃথিবী থেকে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। অর্থাৎ বংশগতির মাধ্যমে জীব তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখছে এবং ভেদ বা প্রকরণের মাধ্যমে যে সমস্ত সদস্যরা এই পরিবর্তনশীল পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারবে তারাই টিকে থাকতে পারবে। অর্থাৎ ভেদ বা প্রকরণ না থাকলে, ভেদ বা প্রকরণ এবং বংশগতি পরস্পরের সঙ্গে পরিপূরক, একে অপরের পরিপূরক। অর্থাৎ বংশগতি না থাকলে ভেদ বা প্রকরণ হবে না, আবার ভেদ বা প্রকরণ না থাকলে বংশগতি বজায় থাকবে না। এটা আরেকটু ভালো করে বোঝাই। মনে করো ডারউইনের একটি উদাহরণ দিয়ে এই ভেদ বা প্রকরণ এবং বংশগতির ব্যাপারটি একটু ভালো করে বোঝাচ্ছি। একটি লম্বা গলার জিরাফ রয়েছে এবং একটি খাটো গলার জিরাফ রয়েছে, অর্থাৎ ছোট গলার জিরাফ রয়েছে। কোনো কারণে পৃথিবীতে সমস্ত নিচু প্রজাতির গাছগুলি শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে যেগুলি লম্বা গলার জিরাফ, এই জিরাফটি উঁচু গাছের ডালের পাতাগুলো খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, কিন্তু যেগুলো ছোট গলা বিশিষ্ট জিরাফ সেগুলো গাছের পাতা না পাওয়ার জন্য মারা যাবে। এই উভয় জিরাফ কিন্তু একই পিতামাতা থেকে সৃষ্ট হচ্ছে। তাহলে এখানে একই পিতামাতা থেকে সৃষ্টি হচ্ছে, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন রকম ভেদ বা প্রকরণ দেখা গেছে। কারো গলা লম্বা, কারো গলা মাঝারি, কারো গলা ছোট। এদের মধ্যে যে সমস্ত জিরাফের গলাগুলি লম্বা ছিল সেগুলি একমাত্র গাছের উঁচু গাছগুলির ডালের পাতাগুলো খেয়ে বেঁচে আছে এবং পরিবেশে টিকে থাকছে। আর যেগুলি মাঝারি বা ছোট গলা বিশিষ্ট জিরাফ, ওই একই পিতামাতারই সন্তান, তারা ছোট বা মাঝারি গাছ না থাকার জন্য, গাছের পাতা না খেতে পারার জন্য তারা আস্তে আস্তে মারা গিয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে যেগুলো উন্নত ভেদ বা প্রকরণ সেগুলি পরিবেশের সঙ্গে জীবনযুদ্ধে টিকে থাকছে এবং তারা বংশ পরম্পরায় আরও নতুন নতুন জিরাফের সন্তান সৃষ্টির মাধ্যমে তারা তাদের বংশকে এগিয়ে রাখছে। এরকমভাবে ক্রমাগত চলতে চলতে দেখা যাচ্ছে যে এক সময় মাঝারি ও ছোট গলা বিশিষ্ট জিরাফ সম্পূর্ণভাবে অবলুপ্তি ঘটেছে এবং সমস্ত জিরাফই লম্বা গলা বিশিষ্ট হয়েছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে বংশগতি অবশ্যই থাকতে হবে, না হলে কোনো জীব টিকে থাকতে পারবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে ভেদ বা প্রকরণ একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ ভেদ বা প্রকরণের জন্য উন্নত বা পরিবর্তনশীল পরিবেশে যে প্রকরণ বা ভেদ নিজেকে মানিয়ে নিতে পারবে তারাই একমাত্র টিকে থাকতে পারবে। অর্থাৎ উন্নত ভেদ বা প্রকরণগুলি বংশ পরম্পরায় নতুন জীব সৃষ্টির মাধ্যমে নিজেদের পরিবেশে অস্তিত্ব বজায় রাখতে পারবে এবং বংশবিস্তার করতে পারবে। অর্থাৎ ভেদ বা প্রকরণ থাকার জন্যই ক্রমাগত বংশবিস্তার চলতে থাকবে। আশা করি বংশগতি এবং ভেদ বা প্রকরণ সম্পর্কে তোমাদের ধারণা সুস্পষ্ট হয়েছে। বংশগতিবিদ্যার জনক আমরা বলে থাকি গ্রেগর জোহান মেন্ডেলকে। এই গ্রেগর জোহান মেন্ডেলই বংশগতির ধারণা সুস্পষ্ট করে দেন। কিভাবে? দেখো, তিনি বলেন, আচ্ছা, এই যে আমি এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে যাচ্ছে, সেই সন্তান সন্ততির মধ্যে থেকে বৈশিষ্ট্য পুনরায় তার সন্তান সন্ততির মধ্যে যাচ্ছে, এই যে বৈশিষ্ট্যগুলো কিভাবে যাচ্ছে বা কার মাধ্যমে যাচ্ছে, এই গ্রেগর জোহান মেন্ডেল বলেন একটি ফ্যাক্টর বা উপাদান আছে যেটা একটি পিতামাতার দেহ থেকে তার পরবর্তী সন্তান সন্ততির দেহে বা ওই সন্তান সন্ততি থেকে তার সন্তান সন্ততির দেহে ক্রমাগত বংশ পরম্পরায় এই ফ্যাক্টর বা উপাদানটি এই বৈশিষ্ট্যটাকে বহন করে নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে রিসার্চ করে দেখা গেছে যে এই উপাদানটি, এই যে ফ্যাক্টর বা উপাদান তিনি যেটা বলেছিলেন যে ফ্যাক্টর বা উপাদান, সেই ফ্যাক্টর বা উপাদানটা হচ্ছে আসলে জিন। এই জিন যেটা আমাদের দেহের কোষের ক্রোমোজোমের মধ্যে থাকে, আমাদের দেহ কোষের ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। এই জিন বিভিন্ন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, আবার এই জিন পিতামাতার দেহ থেকে বৈশিষ্ট্য সন্তান সন্ততি, তার নাতি নাতনি, এইরকমভাবে ক্রমাগত বিভিন্ন বংশধরদের মধ্যে বয়ে নিয়ে যাচ্ছে। এই ধারণাটি প্রথম তিনি আবিষ্কার করেছিলেন, যে তিনি জিন নামটি উল্লেখ করতে পারেননি, তিনি জিনের পরিবর্তে নাম দিয়েছিলেন উপাদান বা ফ্যাক্টর।
এই ফ্যাক্টরের ধারণাটি প্রথম তিনি নিয়ে এসেছিলেন এবং আরও বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি আলোচনা করেছেন, সেগুলো পরে আসছি। তো এর জন্য এই গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। তিনি ছিলেন একজন অস্ট্রিয়ার ধর্মযাজক। তার একটি বাগান ছিল, সেই বাগানে তিনি অনেক মটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং সেই পরীক্ষা নিরীক্ষার ফলাফলগুলোকে তিনি দুটি সূত্রের মধ্যে আবদ্ধ করেছিলেন। বংশগতির দুটি সূত্রের মধ্যে এই ফলাফলগুলোকে আবদ্ধ করেছিলেন। একটি হচ্ছে পৃথকীভবনের সূত্র বা বংশগতির প্রথম সূত্র, আরেকটি হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র বা বংশগতির দ্বিতীয় সূত্র। বেশ, এই সূত্রগুলোতে আসার পূর্বে আমাদের কিছু ছোট ছোট বিষয় সম্পর্কে জানতে হবে, তাহলে আমরা এই সূত্রগুলোকে বুঝতে পারব। যেমন তিনি প্রথম বলেছিলেন প্রকট এবং প্রচ্ছন্ন এই দুটি শব্দ সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। প্রকট এবং প্রচ্ছন্ন তিনি কী জিনিস সেটা আমি একটু তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রকট এবং প্রচ্ছন্ন। প্রকট কথাটা মানে কি হচ্ছে? প্রকট মানে যা বহিঃপ্রকাশ ঘটছে, অর্থাৎ যা প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে প্রকট, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রকট। আর প্রচ্ছন্ন যেটা রয়েছে কিন্তু লুকিয়ে। প্রচ্ছন্ন মানে নেই এইরকম নয়, প্রচ্ছন্ন মানে হচ্ছে যেটা লুকিয়ে আছে। আর প্রকট মানে যেটা লুকিয়ে নেই, যেটা বহিঃপ্রকাশ ঘটেছে, সেইটা হচ্ছে প্রকট। অর্থাৎ যে জিনিস, যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি কোনো জীবের মধ্যে, সেগুলো হচ্ছে তার প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি না, সেগুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বেশ, এটা একটা উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাই। দেখো, এই প্রকট এবং প্রচ্ছন্ন ধারণাটা আমি একটি চিত্রের সাহায্যে সহজে বোঝানোর চেষ্টা করছি। এই চিত্রে তোমরা ধরে নাও, বোঝার জন্য আমি এটা করেছি। এই চিত্রে দেখো, একটি লাল ফুলের গাছ রয়েছে এবং একটি হলুদ ফুলের গাছ রয়েছে। তোমরা এটা যদি হলুদ রং না বুঝতে পারো, ধরে নিও যে সাদা, তো যাই হোক, এটা হলুদ ফুলের গাছ। এটি লাল ফুলের গাছ, যে গাছে শুধুমাত্র লাল ফুল ফুটছে, এবং একটি হলুদ ফুলের গাছ রয়েছে, যে গাছে শুধুমাত্র হলুদ ফুল রয়েছে। এটা কিন্তু একটি গাছ, প্রত্যেকটা ফুল মানে একটি করে গাছ ধরে নিও, ঠিক আছে? এইবার এই রকম দুটি গাছের ফুলের মধ্যে পরাগ মিলন ঘটানো হলো। পরাগ মিলন কি, যেটা তোমরা আগের অধ্যায় পড়েছো, যে একটি ফুলের পরাগ রেণু অপর গাছের বা সেই গাছেরই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করাকে বলা হচ্ছে পরাগ মিলন। একটি ফুলের পরাগ রেণু ওই গাছেরই অন্য ফুলে কিংবা অপর গাছের কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করাকে বলছে পরাগ মিলন। পরাগ মিলন হওয়ার ফলে পরাগ মিলন হবে। পরাগ মিলনের পরে কী হবে? বীজ তৈরি হবে, বীজ থেকে নতুন নতুন গাছ সৃষ্টি হবে, অর্থাৎ বংশবিস্তার হবে। তো এখানে আমি দুটো আলাদা আলাদা গাছ নিয়েছি। লাল ফুলের থেকে পরাগ রেণু, মনে করো এই অন্য একটি হলুদ ফুলের গাছের একটি হলুদ ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হলো, পরাগ মিলন ঘটানো হলো। এর ফলে এখান থেকে এখানে পাঠানো হলো। এর ফলে এই হলুদ ফুলের গাছে যত বীজ তৈরি হলো, সেই সমস্ত বীজগুলোকে যদি মাটিতে পোতা হলো, তাহলে দেখা গেল তার দেহে, মানে সেই সমস্ত বীজ থেকে শুধুমাত্র লাল ফুলেরই গাছ সৃষ্টি হয়েছে। অনেকগুলি লাল ফুলের গাছ, অজস্র যত বীজ আছে, সেই সমস্ত বীজ থেকে মনে করো সব লাল ফুলের গাছ সৃষ্টি হয়েছে। তাহলে এখানে কি, এতদূর পর্যন্ত দেখে কি মনে হচ্ছে যে হলুদ ফুলের যে হলুদ রঙের যে বৈশিষ্ট্য, সেটা হারিয়ে গেছে, সেটা নেই, তাই মনে হচ্ছে, তাই তো? দেখো, তাই মনে হচ্ছে যে হলুদ ফুল, এখানে যেহেতু একটাও হলুদ ফুলের গাছ তৈরি হয়নি, তার মানে হলুদ ফুলের বৈশিষ্ট্য আর নেই। বেশ, আমরা পরবর্তী ধাপে আসি। এই ধাপে আমরা কি করছি, আরও দুটো লাল ফুল, মানে দ্বিতীয় স্তরে উৎপন্ন দুটি লাল ফুলের গাছের মধ্যে পরাগ মিলন ঘটালাম, অর্থাৎ এই ফুলের পরাগ রেণু এই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করলাম। এর ফলে এই গাছটায় যে বীজগুলো তৈরি হলো, সেই সমস্ত বীজকে আমরা মাটিতে রোপণ করে দেখলাম যে সেই বীজগুলো থেকে যে গাছগুলো তৈরি হলো, সে কোনো গাছে হলুদ ফুল, আবার কোনো গাছে লাল ফুল, আবার কোনো গাছে হলুদ ফুল, আবার কোনো গাছে লাল ফুল, আবার কোনো গাছে লাল ফুল, এইরকমভাবে ক্রমাগত যে বিভিন্ন বীজগুলো আমরা মাটিতে পুঁতেছিলাম বা রোপণ করেছিলাম, সেই বীজ থেকে বিভিন্ন রকম রঙের, মানে লাল এবং হলুদ রঙের গাছ তৈরি হয়েছে। তাহলে তোমরা এখানে খেয়াল করে দেখো, এইখানে কিন্তু কোনো হলুদ ফুলের গাছ ছিল না,
কিন্তু এইখানে আবার এই দুটো লাল ফুলের গাছের মধ্যে পরাগমিলন ঘটানোর ফলে আবার হলুদ ফুলের গাছ সৃষ্টি হচ্ছে। তার মানে কি, এইখানে আমরা যেটা দেখছি যে এই যে বৈশিষ্ট্যটা, এইটা কিন্তু এইখানে লুকিয়ে আছে। লুকিয়ে আছে মানে অবলুপ্ত হয়ে যায়নি। এই গাছগুলোর মধ্যে এই বৈশিষ্ট্য লুকিয়ে ছিল, যেটা পরবর্তী ক্ষেত্রে আবার বহিঃপ্রকাশ ঘটেছে। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা লুকিয়ে থাকতে পারে, ঠিক আছে, সবসময় বহিঃপ্রকাশ ঘটে না। সোজা কথায় আসছি, আরও পরে এটা আরও ডিটেলস আমরা জানবো। তো তোমরা সোজা কথায় ভাবো যে বৈশিষ্ট্যটা লুকিয়ে থাকতে পারে, ঠিক আছে, এবং পরবর্তী ক্ষেত্রে আবার সুযোগ সুবিধা পেলে প্রকাশিত হতে পারে, সেই বৈশিষ্ট্যটাকে বলছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে হলুদ বৈশিষ্ট্যটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লিখতে পারি। তাহলে আমরা হলুদ বৈশিষ্ট্যটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে পারি। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা সবসময় বহিঃপ্রকাশ ঘটে না, কিছু ক্ষেত্রে এটি প্রচ্ছন্ন অবস্থা অর্থাৎ লুকিয়ে থাকতে পারে, এবং পুনরায় আবার সুযোগ সুবিধা পেলে তার বহিঃপ্রকাশ ঘটবে, তাকে বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কিন্তু এইখানে তোমরা লাল ফুলের বৈশিষ্ট্যটি দেখো, এটি প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এর বহিঃপ্রকাশ ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এর বহিঃপ্রকাশ ঘটেছে, এই স্তরেও অর্থাৎ এই পর্যায়েও, প্রথম পর্যায়েও বহিঃপ্রকাশ ঘটেছে, দ্বিতীয় পর্যায়েও বহিঃপ্রকাশ ঘটেছে। সেই জন্য লাল ফুলের বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। লাল ফুলের বৈশিষ্ট্যকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে লাল ফুলের বৈশিষ্ট্য হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং হলুদ ফুলের বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এইরকমভাবে আমাদের দেহে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকতে পারে। বোঝা গেল ব্যাপারটি? এই অংশে আমরা ওই আগে যে ছোট চিত্রটি এঁকেছি সেই চিত্রটি একইভাবে এই অংশে আঁকা রয়েছে, একই রয়েছে। তো আমরা প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী সেটা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো এই বৈশিষ্ট্য জিনিসটা কী। এই যে বৈশিষ্ট্য, বারবার আমি লিখেছি প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য জিনিসটা কী? বৈশিষ্ট্য হচ্ছে কোনো জীবের প্রত্যেকটা গুণকে বলা হচ্ছে এক একটা বৈশিষ্ট্য। প্রত্যেকটা গুণ বলতে, যেমন এই যে লাল ফুলের বর্ণটা কি লাল, এই লাল রঙটা হচ্ছে একটি বৈশিষ্ট্য। এই ফুলের বর্ণ কি হলুদ, এই হলুদ রঙটা হচ্ছে একটি বৈশিষ্ট্য। অর্থাৎ যে কোনো গুণকে বলা হচ্ছে বৈশিষ্ট্য। কোনো ব্যক্তি লম্বা, তাহলে লম্বাটা হচ্ছে একটি বৈশিষ্ট্য। কোনো ব্যক্তি খাটো বা গেঁড়াটা হচ্ছে বৈশিষ্ট্য। কারো গায়ের রং ফর্সা, কারো গায়ের রং কালো, কারো চুল কোঁকড়া, কারো চুল সোজা, এইগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটি করে বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য কি? কোনো জীবের প্রত্যেকটি গুণকে বলা হচ্ছে বৈশিষ্ট্য। এবং যে ধরনের গুণ, সেই ধরনের গুণটাকে বলা হচ্ছে চরিত্র বা প্রলক্ষণ। অর্থাৎ বর্ণ এটা একটা গুণ, গুণের একটা ধরন, বর্ণ, এই ধরনটাকে বলা হচ্ছে চরিত্র বা প্রলক্ষণ। যেমন বর্ণ, এই যে চরিত্র, তার ভেতরে অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে। কোনো ফুলের বর্ণ লাল, কারো নীল, কারো হলুদ, কারো গোলাপি, বিভিন্ন বর্ণ হচ্ছে একটা চরিত্র। আর লাল, নীল, গোলাপি এইগুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য এবং চরিত্র সম্পর্কে আশা করে বোঝা গেল। আরেকটা উদাহরণ দিই, যেমন উচ্চতা হচ্ছে একটা চরিত্র, অর্থাৎ গুণের একটা ধরন, বিভিন্ন রকম গুণের একটা ধরন। উচ্চতা হচ্ছে একটা চরিত্র যার ভেতরে বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে। যেমন লম্বা একটা বৈশিষ্ট্য, মাঝারি একটা বৈশিষ্ট্য, খাটো একটা বৈশিষ্ট্য। চুলের আকৃতি এটা একটা হচ্ছে চরিত্র, এবং কারো চুল কোঁকড়া, তাহলে কোঁকড়াটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। কারো চুল সোজা, এই সোজাটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। অর্থাৎ এই চুলের গঠন, এই চরিত্রের আন্ডারে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এইরকমভাবে অনেকগুলো বৈশিষ্ট্যের সাহায্যে তৈরি হয়। যখন অনেকগুলো বৈশিষ্ট্য একই ধরনের হবে তখন সেটা সেই
জিনিসটাকে একত্রে বলা হবে চরিত্র।